হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে পয়লা বৈশাখ। আমরা সবাই তো ইংরেজি মাসগুলোর নাম জানি, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রাইট? এবং এই যে নতুন বছরটা যখন শুরু হয় তখন আমরা একদম ডিসেম্বরের 31 অর্থাৎ 31 তারিখে আমরা কি করি, 31 নাইট উদযাপন করি এবং দেন আমরা নতুন একটা বছরে পা দেই। ঠিক তেমনি আমরা কি জানি বাংলা বাংলা যে নতুন মাসগুলো শুরু হয় সেখানেও কিন্তু একটা দিন আছে যে দিনটাতে সবাই আমরা অনেক বেশি মজা করি এবং নতুন বছরকে, বাংলার নতুন বছরকে আমরা কি করে নিই, বরণ করে নিই। তো এটাই হচ্ছে আসলে পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা মাসগুলো কিন্তু শুরু হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তো যেহেতু বৈশাখ মাস দিয়ে আসলে বাংলা সালটা শুরু হয়, তো সেই জন্যই আসলে এই বৈশাখের প্রথম তারিখটাকে বলা হয়ে থাকে, আমরা পালন করে থাকি পয়লা বৈশাখ। এবং এটা আমাদের সবার জন্য, আমরা যত ধর্ম বর্ণের মানুষ আছি বাংলাদেশে সবার জন্য কিন্তু একটা উদযাপিত একটা উৎসব, তাই না? আমরা সবাই এটা উদযাপন করে থাকি। কিন্তু দিন দিন এই পয়লা বৈশাখটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আগেরকার সময় যেরকম পয়লা বৈশাখ উদযাপিত হতো এখন কিন্তু আর সেটা নাই। এবং একটা সময় দেখা গেছে যে ধর্মের ভিত্তিতে হচ্ছে পয়লা বৈশাখকে এখানে আলাদা করে দিতে চেয়েছিল কিছু মানুষ, যারা ভেবেছিল যে এই পয়লা বৈশাখ শুধুমাত্র হিন্দুদের অনুষ্ঠান অথবা হিন্দুদের উৎসব, এটা আমরা মুসলমানরা পালন করতে পারবো না। কিন্তু ব্যাপারটা তো এমন না যে এটা কোনো নির্দিষ্ট উৎসব হবে, এটা হচ্ছে একটি বছরের প্রথম দিন এবং এই বছরের প্রথম দিনকে কেন্দ্র করে সবাই আমরা আনন্দ উৎসবে মেতে উঠি। তো এটা একটা সার্বজনীন কি বলতো উৎসব। এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ এই গল্পটার মূল আলোচ্য বিষয়। তাহলে চলো আমরা ছোট্ট করে একটু লেখক পরিচিতিতে দেখে নেব কোনটা কোনটা জাস্ট ইম্পর্টেন্ট, দেন হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়ে আমরা গল্পটাতে কিছু ইম্পর্টেন্ট লাইন দেখব, তারপরে আমরা আমাদের মূল জায়গায় চলে যাবো এমসিকিউ সলভে। তো দেখো এখানে আমাদের এই যে পয়লা বৈশাখ গল্পটা আছে এটা কে লিখেছেন? কবির চৌধুরী লিখেছেন। এবং কবির চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেছেন এটা তোমরা পড়ে ফেলবা, আমি জাস্ট তোমাদেরকে কি করে দিব, হাইলাইট করে দিব যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। যেহেতু এটা ওয়ান শট ক্লাস, এখানে কিন্তু ডিটেলসে পড়াতে পারবো না, যেটা যেটা জাস্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি জাস্ট দাগিয়ে দিব তোমাদেরকে। এখানে দেখো তার জন্মটা দেখবা, তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন, কত সালে করেন এটা মনে রাখবা। এবং তার মৃত্যুটাও দেখে নিবা, তিনি 2011 সালের 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তারপরে দেখো এখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তিনি কোন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং কত সালে সেটা পড়াশোনা করে বেরিয়েছেন এটা আমরা একটু দেখব। এবং সেখান থেকে তিনি স্নাতকোত্তর অর্থাৎ অনার্স মাস্টার্স দুইটাই করেছেন তিনি। তারপরে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও কি করেছেন, তিনি সেখানেও পড়াশোনা করেছেন। তারপর তিনি তার সবচেয়ে এই যে তার লেখক পরিচিতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা, এটাতে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, কেননা দেখো এখানে তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে জাতীয় অধ্যাপক হিসাবে কাকে উপাধি দেওয়া হয়েছে, তখন আমরা কিন্তু বলবো যে কবির চৌধুরীকে। কাকে? কবির চৌধুরীকে। এটা কিন্তু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এটাতে আরো সুন্দর করে কিছু স্টার মার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে মনে হয় নাই ওই স্টার মার্কটা, যাই হোক। তো চলো এভাবেই আমি স্টার মার্ক দিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতেই পারছো এটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তারপরে তার যে রচনাগুলো আছে, তার যে কয়েকটা উল্লেখযোগ্য রচনা আছে, ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, এই রচনাগুলো একটু আমরা দেখে নিব, কারণ এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি নিচে দাগিয়ে দিয়েছি কোনটা কোনটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে হাইলাইট করে দিয়েছি। তো লেখক পরিচিতি থেকে এই কয়টা টপিক আমরা পড়ে ফেলবো, তারপর চলো আমরা আমাদের পাঠ পরিচিতিতে চলে যাই। পাঠ পরিচিতি পড়লে আমরা গল্পটার অধিকাংশ জিনিস আমরা কিন্তু ধরে ফেলতে পারবো। দেখো এটা হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত, 2008 সালে বাংলা একাডেমি থেকে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেটা বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে এই রচনাটি সংকলিত হয়েছে। যেটা বাংলাদেশের উৎসব নববর্ষ নামে একটা বই ছিল, বই বের হয় বাংলা একাডেমি থেকে, সেই বইয়েরই একটা গল্প হচ্ছে আমাদের, মানে একটা অংশ হচ্ছে আমাদের এই পয়লা বৈশাখের যে টপিকটা। তারপরে দেখো এই গল্পটা কিন্তু আসলে লিখেছেন কবির চৌধুরী।
কিন্তু এটা সম্পাদনা কে করেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এখানে সম্পাদক হিসেবে ছিলেন কিন্তু মোবারক হোসেন, অর্থাৎ যিনি এই বইটার মধ্যে এই গল্পটাকে ইনক্লুড করেছেন। তাহলে সম্পাদনা কে করেছেন? মোবারক হোসেন, এটা মনে রাখবা। দেখবা যে একটু ইউনিক টাইপের যে ইনফরমেশনগুলো আমাদের বইয়ে থাকে এগুলো কিন্তু পরীক্ষা চলে আসে। তো এখানে দেখো লিখেছেন, এই গল্পটা লিখেছেন কবির চৌধুরী, কিন্তু সম্পাদনা করেছেন কে? সম্পাদনা করেছেন মোবারক হোসেন, মনে রাখবা। তো বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব কোনটা? পয়লা বৈশাখ, মনে রাখবা। যেগুলোতে দাগ দিয়েছি আমি ইয়েলো কালার দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এগুলো তোমরা দেখবা। তারপর দেখো এই পয়লা বৈশাখটাকে আগে কিভাবে পালন করা হতো, মানে কি কোন বিষয়টাকে কেন্দ্র করে পালন করা হতো? সেটা হচ্ছে এই যে ফসল, কৃষকরা যে ফসল ফলাতো এবং সেই ফসলটা যখন ধান পেকে যেত, তো ধান পেকে যাওয়ার পর তারা যখন ঘরে নিয়ে আসতো সেই সময়টাতে আসলে বৈশাখটা শুরু হইতো। তো তারা এই ধান উৎপাদন করার পর যখন ধানটাকে ঘরে নিয়ে আসতো সেই উৎসবটাকে কেন্দ্র করেই আসলে পয়লা বৈশাখটা শুরু হয়েছিল। তো দেখো ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে আসলে প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষটা আমরা পালন করে আসছি, এবং এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এটা সবার একটা কি বলতো ধনী গরিব, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার একটা সম্মিলিত পালন করা একটা উৎসব। তারপরে দেখো কি বলতেছে, ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করলে বাংলা নববর্ষ আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক। আমাদের জাতীয় চৈতন্যের ধারক কি? আমাদের জাতীয় চৈতন্যের ধারক হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, এই যে অনুষ্ঠানটা। এই অভিমত ব্যক্ত করে লেখক এই প্রবন্ধটিতে পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন, এবং তিনি বলছেন যে আমাদের বাঙালিদের ঐতিহ্যকে এখানে কে ফুটিয়ে তুলছে? এই পয়লা বৈশাখ, এই উৎসবগুলো আমাদের বাঙালিদের ঐতিহ্যকে ফুটিয়ে তুলছে। যার কারণে তিনি এই যে পয়লা বৈশাখ গল্পটা আছে এখানে অনেক সুন্দর করে পয়লা বৈশাখকে তিনি ইন্ডিকেট করে অনেক কথা বলেছেন এবং পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন। তারপরে দেখো পয়লা বৈশাখ প্রবন্ধটি বাংলাদেশের উৎসব ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয়, পাশাপাশি ধর্ম এবং সম্প্রদায় নিরপেক্ষ জাতীয় ঐক্যবোধে মিলিত হবার শিক্ষা দেয়, যে আমরা যেন কখনো ধর্মের ভিত্তিতে আমরা মানুষরা আলাদা না হয়ে যায়। এমন কিছু উৎসব আসলে আমাদের থাকা দরকার। একটা দেশে থাকি কিন্তু আমরা সব ধর্মের মানুষ, তাই না? তো এমন কিছু উৎসব যেটা সবাই মিলে পালন করতে পারবো, তাই না? আমরা যারা মুসলমানরা আছি তাদের একটা ধর্ম আছে, যারা হিন্দু আছে তারা তাদের ধর্মের মতো করে আসলে উৎসব পালন করে, কিন্তু মনে হয় না এমন কিছু অনুষ্ঠান থাকুক, এমন কিছু উৎসব থাকুক যেখানে আমরা সবাই মিলিতভাবে কি করতে পারবো, সেটা উদযাপন করতে পারবো। তারপরে দেখো চলো আমরা একটু গল্পটা জাস্ট একটু করে সামারি করব, গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলো এবং কি কি জিনিস ইম্পর্টেন্ট। তো এই যে প্রায় সব দেশে সব জনগোষ্ঠীর মধ্যে কিন্তু কি হয়, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথাটা কিন্তু প্রচলিত আছে, এবং এটা দেখবা এটা ইন্ডিয়াতেও পালন করে, তোমরা বিদেশের দেখবা অনেক দেশের মধ্যে কিন্তু এই নববর্ষটা পালন করে থাকে। তবে সেটা ইংরেজরা হচ্ছে ইংরেজি মাসটা পালন করে আর আমরা বাঙালিরা বাংলার মাসটা পালন করে থাকি। তবু সর্বক্ষেত্রে একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে, তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। তো ইংরেজরা কিন্তু ইংরেজি মাসটাকে তারা বরণ করে নেয়, আর আমরা যারা বাঙালিরা আছি তারা আমরা বাংলা মাসটাকে বরণ করে নিই। কিন্তু তাদের আর আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, তারাও পুরাতনকে পিছনে ফেলে নতুনকে গ্রহণ করে নেয়, ঠিক তেমনি আমরাও পুরাতনকে পিছনে ফেলে নতুনকে আহ্বান জানাই। ঠিক যেমন বলছি যে নবজন্ম বা পুনর্জন্ম, অর্থাৎ নতুন কিছু যেন জন্ম হয়, পুরনো জিনিসগুলোকে যেন আমরা সবাই ভুলে যাই এবং নতুন জিনিসগুলো নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যাই, এটা হচ্ছে আমাদের সবার একটা মৌলিক ধারণা। তারপরে বলছি পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতিটাই হচ্ছে আসলে এই উৎসবটা, ঠিক আছে? তো দেখো এই যে ইংরেজি মাসটা 31 পর যে শুরু হয় পহেলা জানুয়ারি, তো এই যে ইংরেজি মাসটাকে নিয়ে এই যে একজন কবি যার নাম হচ্ছে টেনিসন, এটা মনে রাখবা, একজন কবি যার নাম টেনিসন। তো টেনিসন কিছু কথা বলেছেন, একটা কবিতা লিখেছেন, দেখো, রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ, ring happy bells, cracks the snow, the year is going, let him go, ring out the false, ring in the true,
দেখো খুব সুন্দর একটা কথা বলছে, রিং আউট দি ওল্ড, অর্থাৎ তুমি পুরাতনকে বিদায় করার ঘন্টা বাজাও। রিং ইন দি নিউ, অর্থাৎ নতুনকে বরণ করে নেওয়ার একটা ঘন্টা বাজাও। রিং হ্যাপি বেলস ক্র্যাকস দি স্নো, অর্থাৎ এমন একটা ঘন্টা বাজাও যেটা সারা পৃথিবী জুড়ে, যেমন স্নো যেমন তোমার তুষার যেরকম সারা পৃথিবী জুড়ে আছে, ঠিক তেমনি এমন একটা শব্দ করে তুমি একটা রিং বাজাও। দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, যদি এই বছরটা চলে যেতে চাচ্ছে, মানে এই বছরটা চলে যাচ্ছে, তুমি তাকে যেতে দাও। রিং আউট দি ফলস, রিং ইন দি ট্রু, অর্থাৎ মিথ্যাকে তুমি কি করো, ত্যাগ করো, চলে যেতে দাও, আর সত্যকে তুমি গ্রহণ করো। এটা হচ্ছে আসলে ইংরেজি মাসকে নিয়ে টেনিসন এই কথাটা বলছেন। ঠিক সেম কথাটা আমাদের পয়লা বৈশাখকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। চলো তো দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা। তিনি বলেছেন, এসো 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 হে বৈশাখ, তাপস্য নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও ওড়াইয়ে। বলা হচ্ছে তোমার নিঃশ্বাসের সাথে যত তোমার খারাপ জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে তুমি কি, এই নিঃশ্বাস যেমন আমরা ত্যাগ করি, ঠিক এমনভাবে তুমি সব কিছু ত্যাগ করে দাও। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, বছরের যত আবর্জনা আছে, মানে যত খারাপ জিনিস আছে সব কিছু দূর হয়ে যাক। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অর্থাৎ পুরাতন যা কিছু আছে সব কিছু আমরা ভুলে অশ্রু বাষ্প সুদূরে মিলাক, অর্থাৎ আমরা পুরাতন সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই একত্রে সুন্দরভাবে মিলিত হই। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। বলছে যত ধরনের গ্লানি, আমাদের যত ধরনের আত্মগ্লানি আছে, আমরা যদি কোনো ভুল করে থাকি, খারাপ কাজ যদি কিছু করে থাকি, এই সব কিছুকে আমরা দূর করে দিব। এবং অগ্নি স্নানে, অর্থাৎ আগুন দিয়ে আমরা গোসল করে কি করব বলো তো, সব কিছু পরিশুদ্ধ করে ফেলবো। দেখবা একটা স্বর্ণকে পোড়াইতে এটাকে কিন্তু কি করে, তারা এটাকে আরো খাঁটি বানায়, তাই না? ঠিক তেমনই এখানে বলতেছে যে আমরা যদি আগুনকে এভাবে কি করি, আমরা আগুনের মধ্যে স্নান করে কি হয়ে যাব, আমরা অনেক শুদ্ধ হয়ে যাব। অর্থাৎ লেখক যা বলতে চাচ্ছে সেটা হচ্ছে পুরাতন সবকিছুকে ফেলে দিয়ে আমরা নতুনের দিকে আগায়া যাই। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে যাক। ওই সব কথা এক কথা, যে যা কিছু আছে পুরাতনকে ত্যাগ করে আমাদের নতুনের মুখে যাইতে হবে। তাহলে দেখো টেনিসন এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছে প্রায় কিন্তু সিমিলার, তাই না? অর্থাৎ দুজনেই পুরাতনকে পিছনে ফেলে নতুনকে সামনে নিয়ে যাওয়ার কথা বলছেন। তারপরে দেখো তখন তার মধ্যে আমরা সেটা কি লক্ষ্য করি, একজন বলেছেন, একজন পয়লা, এই যে টেনিসন হচ্ছে আমি যেটা বললাম পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে তিনি কবিতা লিখেছেন, আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন পয়লা বৈশাখকে কেন্দ্র করে, ঠিক আছে? এবং তাদের দুজনেরই কি ইন্টেনশন বা লক্ষ্যটা একই ছিল। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ এটা আমাদের একটা জাতীয় উৎসব, একটা অনন্য উৎসব। এই যে জাতীয় উৎসবটা, এটা মনে রাখবা, এটা সুপ্রাচীন, এবং এই যে উৎসবটা এটা খুবই প্রাচীন একটা উৎসব এবং খুবই গৌরবমণ্ডিত। অর্থাৎ এটার সাথে আমাদের বাপদাদাদের ঐতিহ্য মিলিত হয়ে আছে। আমাদের যুগ যুগ ধরে যে আমাদের ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি এই উৎসবটার মাধ্যমে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়কার সময়ে কি ছিল বলতো, সেই সময়ে কৃষক সমাজের একটা কি ছিল, কৃষকদের, তখন আমরা কিন্তু কৃষিজীবী ছিলাম। আমরা কিন্তু এখন এতটা ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছি, আমরা এখন শিল্পের দিকে চলে যাচ্ছে, কিন্তু তখন আমরা কিন্তু সবাই কৃষিজীবী ছিলাম। তো কৃষকরা যখন নতুন ধান ঘরে নিয়ে আসতো, তো শীতকালীন এই সময়টাতে আসলে পয়লা বৈশাখটা আমরা উদযাপন করে থাকতাম। তারপরে দেখো কি বলতেছে, কিন্তু এই যে তোমার এই যে উৎসবটাতে আমরা কি কি করে থাকি যেটা এখন বর্তমানে দেখা যায় না। এখন তো আমরা নতুন পোশাক পরে বের হই, আনন্দ ফুর্তি করি, বাট তখনকার সময় কিন্তু ভালো ভালো খাবার দাবার হইতো, তারপর হচ্ছে পরস্পরের শুভেচ্ছা বিনিময় হইতো, ঈদে পুজোয় আমরা যেরকম শুভেচ্ছা বিনিময় করি সেরকম, তারপরে খাওয়া দাওয়া হইতো, নানা রকম খেলাধুলা হইতো, আনন্দ উৎসব হইতো, মেলা হইতো, প্রদর্শনী হইতো, কত কিছু হইতো। এবং দেখা যায় যে এই যে 350 বছরেরও বেশি আগে, কত বছর আগে, 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী নামে একটা গ্রন্থের মধ্যে বাংলা নববর্ষকে এদেশের নৌরোজ বা নতুন দিন বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখো, এটা এতটা প্রাচীন যে প্রায় 350 বছর আগেও যে হচ্ছে আবুল ফজল একজন, তিনি
তার একটা লেখা গ্রন্থের মধ্যে এই পয়লা বৈশাখটাকে নৌরুজ বলে আখ্যায়িত দিয়েছিলেন, নতুন বছর বলে আখ্যায়িত দিয়েছিলেন। তারপর থেকে এটা মানুষ নানাভাবে পালন করে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঊনবিংশ শতাব্দী মানে হচ্ছে 1818 সালের একদম মানে হচ্ছে তোমার 1800 সালের শুরু আর 19-এর একদম কি শেষ পর্যায়টা, এটাকে বলা হচ্ছে ঊনবিংশ। এই ঊনবিংশ শতাব্দীতে আমরা দেখি ব্রিটিশ উপনিবেশিক রাজত্বের দিনগুলোতে একটা সময় আমাদের নববর্ষ পালন করাটাকে একটা কিন্তু থ্রেট আকারে দেখতো, মানে ওরা আমাদেরকে আমাদের এই ঐতিহ্যগুলো পালন করতে দিত না। তো এদের শোষণের কারণে আসলে মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে এরা যদি এভাবে আমাদের উৎসবগুলোকে কেড়ে নেয়, আমাদের সকল অধিকারগুলোকে কেড়ে নেয়, তাহলে আমরা আস্তে আস্তে কি হয়ে যাবো, আমরা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবো, আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো না। আর তখন থেকে কিন্তু মানুষ তার স্বাধিকার আন্দোলন অর্থাৎ নিজের অধিকার রক্ষার জন্য তারা আস্তে আস্তে আন্দোলন করার জন্য তারা জাতীয়তাবাদী হয়ে ওঠে। কি হয়ে ওঠে? তারা স্বাদেশিকা এবং জাতীয়তাবাদী চেতনার প্রকাশ ঘটে তাদের মধ্যে। তারপরে দেখো যখন হচ্ছে বিংশ শতাব্দীর একদম প্রথমার্ধে অর্থাৎ 19-এর শেষ আর 20-এর একদম শুরু, তো এটা হচ্ছে বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্য বিরোধী চেতনা যুক্ত হয়েছিল এটা একটু লক্ষ্য করলে বোঝা যায়। তো সেই সময়টাতে বলতেছে 1900 থেকে তোমার হচ্ছে 2000, যে সময়টা আর কি 1900 থেকে 2000, অর্থাৎ তার মধ্যে দেখি 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছিল। তো সেই সময়টাতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দেশ ভাগ হয়ে যাওয়ার পর দেশটা কিন্তু ভাগে হয়েছিল আসলে ধর্মের ভিত্তিতে, যে বেশিরভাগ হিন্দুরা হচ্ছে ভারতে থাকবে আর যারা মুসলমানরা বেশি আছে তারা হচ্ছে পাকিস্তানে থাকবে। অর্থাৎ 1947 সালে কিন্তু ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যায় ধর্মের ভিত্তিতে। যখন ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে যায় তখনই আমরা দেখতে পাই যে পাকিস্তানে আসলে পয়লা বৈশাখটাকে তেমনভাবে পালন করা হতো না এবং অনেক বক্তারা এরকম বলতে থাকে যে এটা হচ্ছে হিন্দুদের উৎসব, এটা আমরা পালন করব না, এটা আমাদের পালন করা যাবে না, তাহলে আমাদের পাপ হবে, গুনাহ হবে, এভাবে তারা বলতে থাকে 1947 সালে। কিন্তু তখন আসলে তাদের এই ক্ষীণ দৃষ্টি, তাদের এই ধর্মান্ধতা, তাদের এই উপনিবেশিতবাদ অথবা হচ্ছে তাদের এই যে ধর্ম নিরপেক্ষতা তাদের মধ্যে নাই, তখন থেকে আসলে এই জিনিসটা একটু বাধাপ্রাপ্ত হয়েছিল আমাদের পয়লা বৈশাখটা। তারপরে যদিও আমরা দেখি আস্তে আস্তে শুধুমাত্র এটা শিক্ষিত, আস্তে আস্তে কিন্তু শিক্ষিত মানুষরা এই উৎসবটা পালন করতে শুরু থাকে এবং আস্তে আস্তে এটা পুরো পাকিস্তানের মানুষ, আস্তে আস্তে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারা সবাই পালন করতে থাকে। তারপরে দেখো কি বলতেছে, তারপর আমরা আস্তে আস্তে দেখি যে এই বাঙালি জাতীয়তাবাদী এই চেতনাটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে থাকি। তারপরে দেখো এই অনুষ্ঠানটাতে কি কি হয়ে থাকে, এই যে পয়লা বৈশাখটাতে মূলত হয়ে থাকে ব্যবসায়ী মহলে, যারা ব্যবসায়ীরা আছে তারা নতুন খাতা খোলে, তারা দেখবা তাদের একটা খাতা থাকে, সেখানে কে কত টাকা বাকি খাইলো, কে কত টাকা পরিশোধ করলো, এগুলো লেখা থাকে। তো ওরা নতুন বছরে কি করে ওই খাতাটা ফেলে দিয়ে নতুন একটা খাতা খোলে, যেটাকে হাল খাতা বলি। তো এই হাল খাতায় ও মিঠাইয়ের বিতরণের অনুষ্ঠান তো এই মানে আমরা প্রোগ্রামটাতে দেখতে পাই। তার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী, মেলার আসর, সঙ্গীত অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ, এগুলোও কিন্তু আমরা দেখতে পাই। তো তবে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। মানে আগেরকার সময়ে যে গ্রাম বাংলা, গ্রামের সাইটগুলোতে আসলে এই পয়লা বৈশাখটাকে বেশি আনন্দঘনভাবে পালন করা হতো, কিন্তু বর্তমান সময়টাতে আমরা কিন্তু সেটা এত বেশি দেখি না। তারপরে দেখো এখন বর্তমানে বলা হচ্ছে যেই উৎসবটা আমরা পালন করি এটা একটা মেকি ভাব, অর্থাৎ মেকি মানে কি, মেকি মানে হচ্ছে একটা মিথ্যা, একটা চাকচিক্যতা দেখানো যে আমরা পয়লা বৈশাখ পালন করছি, কিন্তু আসলে পয়লা বৈশাখের মানেটাই আমরা বুঝি না। আমরা নতুন জামা কাপড় পরা, এই দুনিয়ার ঘুরতে বের হই, তারপরে কি করি, এই যে কত মানে অশ্লীল কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত হই, কনসার্ট করি, এই করি সেই করি, এগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের সংস্কৃতির সাথে কিন্তু এগুলো কানেক্টেড না। লেখক এটাই বলতেছে যে এই সকল মেকি ভাব আসলে এখন আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবার মধ্যে দেখতে পাই। এখানে মধ্যবিত্ত বলতে তাদেরকে বুর্জোয়া বিলাস বলছে, আর উচ্চবিত্ত মানে হচ্ছে ফ্যাশন সেন্স তাদেরকে বলতেছে। অর্থাৎ মধ্যবিত্তরাও এখন মোটামুটি বুর্জোয়া বিলাস হয়ে গেছে, তারাও এই জিনিসটাকে খুবই নর্মালাইজ করে ফেলছে যে নববর্ষ মানে আসলে কি। কিন্তু নববর্ষ বা এই পয়লা বৈশাখটা আসল যে ঐতিহ্য, এটা কিন্তু কেউই কি করে না, নিজেদের মধ্যে ধারণ করে না। তো লেখক বলছে যে পয়লা বৈশাখটাকে এই অবস্থা থেকে আমাদেরকে উত্তোলন করতে হবে, শ্রমজীবী মানুষের অন্তঃসার সত্তার সঙ্গে এর রাখি বন্ধনকে আরো নতুন করে বাঁধতে হবে। অর্থাৎ এটা নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ আমরা সবাই যেন একদম রাখি বন্ধন, অর্থাৎ হিন্দুদের যে একটা উৎসব হয় ভাই বোনদের যে অটুট বন্ধন, সেরকম অটুট বন্ধনের মতো করে যেন আমরা এই বৈশাখটাকে, এই যে পয়লা বৈশাখটাকে যেন আমরা ধারণ করে রাখতে পারি, লেখক সেটার আহ্বান জানিয়েছেন।
এবং তিনি বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন কি করি, আমরা সবাই যেন এই উৎসবটাকে আঁকড়ে ধরে থাকি এবং ঠিক তেমনভাবে আঁকড়ে ধরবো যেমনভাবে যে একদম শেষ মুহূর্তে সারা বাংলার যে শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তিনি সিরাজউদ্দৌলা শেষ মুহূর্তে যেমন করে লড়াই করার জন্য সবাইকে ডাক দিয়েছিলেন, ঠিক তেমনই লেখক বলছে আমরাও যদি আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য এইভাবে যদি আমরা সবাই একত্রে কাজ করি তাহলে আমাদের এই ঐতিহ্যগুলো রক্ষা পাবে। তো তার এই যে সিরাজউদ্দৌলা যে ডাক দিয়েছিলেন যে এই দেশকে রক্ষা করার জন্য, সিরাজউদ্দৌলার ডাকে কিন্তু সাড়া দিয়েছিল মীর মদন, মোহনলাল, তিতুমির, মঙ্গল পাণ্ডে, গোবিন্দ দেব, মুনির চৌধুরী, এরা সবাই কিন্তু তার মতো এই যে আমরা সিরাজউদ্দৌলাকে যেমনভাবে দেখি দেশকে রক্ষা করার জন্য, তার জন্মভূমিকে রক্ষা করার জন্য সে লড়াই করে গেছে, ঠিক তেমনইভাবে কিন্তু এই মানুষগুলোকেও আমরা দেখি। তো দেখো এখানে হিন্দু আছে মীর মদন, মোহনলাল, মুসলমান আছে তিতুমির, মঙ্গল পাণ্ডে আছে, তারপর গোবিন্দ দেব, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেরকমভাবে আমরা আমাদের দেশটাকে রক্ষা করার জন্য সেই সময়টাতে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছি, ঠিক তেমনই লেখক বলছে যে আমরা যেন আমাদের এই উৎসবগুলোকে, এই ঐতিহ্যগুলোকে এইভাবে সবাই মিলে আঁকড়ে ধরে থাকি। লেখক বলছে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বাংলা নববর্ষ উদযাপন, এবং তিনি বলছেন যে এই ধর্ম নিরপেক্ষ চেতনাটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করে যেন আমরা কি করি, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং তিনি সর্বশেষ যে জয় পয়লা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখের জয়গান করেছেন। এটাই হচ্ছে আমাদের এই গল্পটা। তাই আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের এমসিকিউ সলভে চলে যাব। তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের শব্দার্থ অংশগুলো আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই শব্দার্থগুলো কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে, একদমই স্কিপ করা যাবে না। ওকে, আচ্ছা, রোজা আছি তো এই জন্য গলা একটু শুকিয়ে যাচ্ছে, আস্তে কথা বলছি। আচ্ছা, প্যারা নেই। তো দেখো এখানে কি বলতেছে, পয়লা বৈশাখের ঐতিহ্যটা কেমন ছিল বলো তো? পয়লা বৈশাখের ঐতিহ্য ছিল, আমরা কিন্তু প্রথম লাইনে পড়ছিলাম, গৌরবমণ্ডিত, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী নাকি নবজন্মের। এটা ছিল আমাদের কি, আমাদের স্বাধিকার আন্দোলন এবং আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করেছিল, এবং এটা ছিল অনেক বেশি গৌরবমণ্ডিত, তাই না? এটা কি ছিল? এটা ছিল গৌরবমণ্ডিত, মনে থাকবে। আচ্ছা, তারপরে চলে যাই আমরা পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে আমাদের কোন চেতনার প্রকাশ পায়। একটু আগে বলে ফেললাম, পয়লা বৈশাখ উদযাপনের মাধ্যমে আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রকাশ পায়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আপু জাতীয়তাবাদী চেতনা মানে কি? জাতীয়তাবাদী চেতনা মানে হচ্ছে একটা দেশের মধ্যে আমরা সবাই যেন একত্রে সুন্দরভাবে বসবাস করতে পারি, সেখানে যেন কোনো ধরনের বাধা না আসে, সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে আমাদের জাতীয়তাবাদী চেতনা। আচ্ছা, তারপরে দেখো ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি বলেছেন। আমরা জানি ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে তার কি আইনি আকবরী গ্রন্থতে নৌরুজ বলেছেন, তাই না? কি বলেছেন? নৌরুজ বলেছেন। তারপরে দেখো এগুলো কিন্তু সব বোর্ডে আসা প্রশ্ন, বিগত বছরগুলোতে যে বোর্ডে প্রশ্নগুলো এসছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এই দেশের মানুষের চিত্তে কখন স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল বলতো? এই দেশের মানুষের চিত্তে অর্থাৎ মানুষের মগজের মধ্যে কখন তারা নিজেদের অধিকার আদায়ের জন্য বা জাতীয়তাবাদী চেতনা বিকাশ ঘটেছিল? চলো তো, ঊনবিংশ শতাব্দীতে শেষার্ধে, বিংশ শতাব্দীর প্রথমার্ধে উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তানি শাসন শুরু হওয়ার পর আমরা জানি ঊনবিংশ শতাব্দীর একদম শেষ ভাগটাতে আসলে মানুষের মনে কি হয়েছিল? স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনার জাগ্রত হয়েছিল। তারপরে দেখো পৃথিবীর সব দেশে নববর্ষ উদযাপনের কোনটিকে মৌলিক ঐক্য বলা হয়েছে বলতো? সব দেশে কিন্তু নববর্ষ পালন করা হয়, কিন্তু সবার একটা মৌলিক ঐক্য আছে, সেটা কি? রীতিতে, আনন্দযাত্রায়, পুনরুজ্জীবনের ধারণায়। আমরা বলছিলাম না যে পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণার দিক থেকে উভয় যে দেশ আছে সেই দেশের নববর্ষ পালনের মধ্যে কিন্তু একটা মিল আছে। তারপরে দেখো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমির ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দ দেব ও মুনির চৌধুরী, এই উক্তিটির মাধ্যমে কোন ঐতিহ্যের কথা বলা হয়েছে? সর্বজনীনতার, দেশপ্রেমের, সার্বভৌমত্বের নাকি অসাম্প্রদায়িকতা? আমি কিন্তু বলেছিলাম এখানে সকল ধর্ম বর্ণের মানুষের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের যে অসাম্প্রদায়িকতার ঐতিহ্য সেই ঐতিহ্যের কথা এখানে তুলে ধরা হয়েছে। পয়লা বৈশাখ প্রবন্ধের আলোকে আইনি আকবরী কত বছর আগে রচিত হয়েছিল? প্রায় 300 বছর, 350 বছর আগে, প্রায় 350 বছর আগে। এটা কিন্তু আমরা একটু আগেই পড়ে ফেলছি। আমরা দেখছো যেটা আপু তোমাদেরকে দাগিয়ে দিচ্ছে বই থেকে, এগুলো থেকে কিন্তু দেখো বোর্ডের প্রশ্নগুলো চলে আসছে। তারপরে চলো, বাংলা নববর্ষ উৎসব প্রাবন্ধিকের মধ্যে কোন চেতনার এটা আমাদের মধ্যে কি ধরনের চেতনা জাগ্রত করে? বাঙালি চেতনা, স্বদেশী চেতনা, ধর্মনিরপেক্ষ চেতনা নাকি জাতীয় চেতনা? এটা আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে।
তারপরে দেখো বুর্জুয়া বিলাস মানে কি, এটা শব্দার্থের অংশ থেকে আসা প্রশ্ন, এটা কিন্তু তোমাদেরকে বলছি শব্দার্থগুলো ভালো করে ফেলে ফেলবা। বুর্জুয়া বিলাস মানে হচ্ছে তোমার এটা কাদের জন্য, এটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত নাকি নিম্ন মধ্যবিত্ত, এটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য। আসলে এখানে মধ্যবিত্তদের যে শখ আহ্লাদ এগুলোকে বলা হচ্ছে বুর্জুয়া বিলাস। কে শেষবারের মতো লড়াই করার ডাক দিয়েছিলেন? আমরা জানি শেষবারের মতো লড়াই করার ডাক দিয়েছিলেন সিরাজউদ্দৌলা, যিনি বাংলার স্বাধীন নবাব ছিলেন এবং একদম শেষ স্বাধীন নবাব ছিল। তারপর কিন্তু আমাদের দেশটার মানে আমাদের এই পুরো ভারতবর্ষের শাসন ব্যবস্থা চলে গিয়েছিল ইংরেজদের হাতে। পয়লা বৈশাখকে লেখক কোন কারণে শ্রেষ্ঠ উৎসব বলেছেন বলো তো? ঐতিহ্যের কারণে, ঐক্যের কারণে, সামাজিকতার কারণে নাকি সংস্কৃতির কারণে? এটা আমাদের এমন একটা সংস্কৃতি যেটা আমরা সবাই মিলে পালন করতে পারি। এই সংস্কৃতির কারণেই আসলে এটাকে লেখক কি বলেছেন বলো তো? এটাকে তিনি শ্রেষ্ঠ উৎসব বলেছেন। সুদূর অতীতে বাংলা নববর্ষের সাথে অবিচ্ছেদ্য যোগসূত্র কাদের ছিল বলো তো? কাদের মাধ্যমে আসলে পয়লা বৈশাখটা পালন করা হতো? আমি কিন্তু শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে কৃষক সমাজের আসলে এই যে কৃষি সমাজটা আছে, এই কৃষি সমাজের জন্যই আসলে আমরা আস্তে আস্তে এই নববর্ষটাকে একটা উৎসব হিসেবে পালন করার মানে আমরা করতে থাকি আর কি। বাংলা নববর্ষ উদযাপনকে কবির চৌধুরী বলেছেন বাঙালির মৌলিক সংস্কৃতি, একক অনুষ্ঠান, শ্রেষ্ঠ উৎসব নাকি ধর্মীয় আচার। আমাদের কবি মুনির চৌধুরী কিন্তু কবির চৌধুরী কিন্তু বলেছেন এটা বাঙালিদের একটি শ্রেষ্ঠ উৎসব। এটা কি উৎসব? এটা আমাদের বাঙালিদের একটি শ্রেষ্ঠ উৎসব। হালকাতা এবং মিঠাই বিতরণ কোন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অংশ? হালকাতা হয় এবং মিঠাই বিতরণ করা হয় হচ্ছে আমাদের কোথায় বলতো? নববর্ষ বা পয়লা বৈশাখে। নববর্ষ বা পয়লা বৈশাখে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, এই কবিতাংশটিতে কি প্রকাশ পেয়েছে বলো তো? মানে সব কিছু মুছে যাক, আমাদের সব কিছু ঘুচে যাক, অর্থাৎ সব কিছু আমরা ভুলে যাই, আর আগুনের স্নান দিয়ে আমরা শুদ্ধ হয়ে যাই। তাহলে এটা কি নতুনের জয়গান, নতুন দিনের আহ্বান, বাঙালির দুঃখের অবসান নাকি বাঙালির ঐতিহ্যের আহ্বান? এটা জানি আমরা নতুন দিনের আহ্বান, অর্থাৎ লেখক বলছে এমন একটা দিন আসুক যে আমরা আমাদের পুরাতন সব কিছু ভুলে গিয়ে নতুন জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরব। রাখি বন্ধন উৎসবটা কখন পালন করা হয়? এটা তোমাদের শব্দার্থের অংশ থেকে প্রশ্ন, এগুলো শব্দার্থগুলো ভালো করে পড়ে ফেলবা। এটা কিন্তু শ্রাবণ পূর্ণিমায় এটা পালন করা হয়। তোমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছো তারা তো ইজিলি জানতে পারতেছে, তাই না? আচ্ছা, তারপরে দেখো 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল কোন কারণে বলো তো? এটা কিন্তু আমি বলছিলাম যে 1947 সালে ভারতটা বিভক্ত হয়েছিল আমাদের ধর্মীয় কারণে, অর্থাৎ অধিকাংশ হিন্দু যারা আছে তারা কিন্তু ভারতে রয়ে গেছে এবং যারা যেই সাইডটাতে বেশি মুসলমান ছিল তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল, অর্থাৎ ধর্মের ভিত্তিতে কিন্তু আমাদের দেশটা ভাগ হয়ে গিয়েছিল। তারপরে দেখো প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয় হিন্দু মুসলমানের কথা ভেবে, ব্যবসায়ীদের কথা ভেবে, ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। আমরা জানি এই যে কৃষক সমাজের ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে আসলে কি করা হয়, এই পয়লা বৈশাখটাকে উদযাপন করা শুরু করি আমরা। তারপরে দেখো পয়লা বৈশাখ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র আজ শহরে, বিশেষভাবে ঢাকায়, কি কারণে বলতো? এই যে আমরা পয়লা বৈশাখটাকে বেশিরভাগ এখন আমরা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি এবং আমরা মনে করি যে এই ঢাকার মধ্যেই পয়লা বৈশাখ পালন করলে হয়তো বিশাল একটা কিছু। তো এটার কারণ আসলে কি বলতো? এটার কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। যেহেতু এই যে পুরো অর্থনৈতিক চাকাটা এখন ঢাকার মধ্যে আছে আমাদের বাংলাদেশে, তাই জন্য ঢাকার মধ্যেও আমরা বিশাল বড় আয়োজন করে এই নববর্ষটাকে পালন করে থাকি। পয়লা বৈশাখ প্রবন্ধে নৌরুজ শব্দটির অর্থ কি? দেখো এটা আবারও শব্দার্থ থেকে চলে আসা প্রশ্ন। নৌরুজ মানে হচ্ছে নতুন দিন। নৌরুজ মানে হচ্ছে কি? নতুন দিন। মনে রাখবা, নৌরুজ মানে নতুন দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর আমরা চলে যাই সাহিত্যকোষ বইটি কার লেখা? দেখবা যে এটা কিন্তু লেখক পরিচিতি থেকে আসা প্রশ্ন। লেখক পরিচিতি দেখলে তোমরা পাবা, লেখক পরিচিতি থেকে দেখলে পাবা যে এটা কবির চৌধুরীর লেখা একটি কি বলতো বই। তারপরে দেখো সুদূর অতীতে কোন সমাজের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপনের যোগসূত্র ছিল? একই প্রশ্ন দেখো বারবার রিপিট হচ্ছে বিভিন্ন বোর্ডে। আমরা জানি সেটা কৃষির সাথে। কিসের সাথে? সেটা কৃষির সাথে সংযুক্ত ছিল। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম আর খ্রিস্টান। পয়লা বৈশাখ প্রবন্ধের সাথে উপরের কবিতাংশটির কোন দিক থেকে মিল আছে? ধর্ম নিরপেক্ষতায়। হ্যাঁ, এখানে সব ধর্মের কথা যেহেতু বলা হয়েছে তাহলে আমরা ধর্ম নিরপেক্ষতা দেখতে পাচ্ছি এবং জাতীয়তাবোধ, সর্বজনীনতা। কোনটা হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে তোমরা বলো, তোমরা এটার অ্যান্সার দাও।
তোমরা এটা অ্যান্সার করবা। দেখো এখানে কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতা দেখতে পাচ্ছি এবং সবাই একত্রে মিশে যাচ্ছে। তো সবাই যেহেতু একত্রে মিশে যাচ্ছে তার মানে সবার মধ্যে একটা জাতীয়তাবোধ সৃষ্টি হচ্ছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে সার্বজনীনতা, সার্বজনীনতা মানে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে থাকা, সবার মধ্যে ছড়িয়ে থাকা। তার মানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 1, 2 এবং 3, তাই তো? দেখো একটি বিশেষ তারিখে রমনার বটমূলে প্রতি বছর ভোর থেকে গানের আসর বসে নানান সাজে সজ্জিত হয় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সেখানে জমা হয়। উদ্দীপকটি কোন দিনের কথা বলা হচ্ছে বলো তো? আমরা বুঝতেই পারছি এটা আমাদের পয়লা বৈশাখের কথা বলা হচ্ছে। তো দেখো রমনার বটমূলের অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির কোন চেতনাটি প্রকাশ পেয়েছে বলো তো? কোন চেতনাটা বাঙালির মধ্যে প্রকাশ পেয়েছে? উৎসবের শ্রেষ্ঠত্ব, সাংস্কৃতিক ভিন্নতা, ঐক্যবোধ নাকি বহুমুখী ভাবনা? দেখো এখানে উৎসবের শ্রেষ্ঠত্ব না, তারপর হচ্ছে সাংস্কৃতিক ভিন্নতাও না, বহুমুখী ভাবনা। এখানে আমরা ঐক্যবোধ, কারণ এখানে এমন একটা আসর বসে আমরা সবাই মিলে আমরা কি করি সেখানটাতে জয়েন দিই এবং সেখানে আমরা সবাই মিলে ঐক্যভাবে, তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এটা আমরা পালন করে থাকি, তাই না? আচ্ছা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের উদ্ভিদাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যেই দিকটি প্রতিফলিত হয়েছে অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষ চেতনা, ঐতিহ্য চেতনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের, তাহলে এটার দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারছি এখানে অসাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষ চেতনার কথা, কিন্তু এখানে আমাদের কোনো ঐতিহ্য চেতনার কথা কিন্তু বলা নাই। তাইলে এই দুইটার দিক থেকে আমরা বলতে পারি উত্তর হবে 1 এবং 2। উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 2। অ্যান্ড আমাদের দেখো একদমই লাস্ট কোশ্চেনটা আমরা চলে আসি। উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে? যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের, পয়লা বৈশাখ একটি সার্বজনীন উৎসব, নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন, নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত। দেখো যেহেতু এখানে সব ধর্মের কথা বলা হয়েছে, মানে এইটার সাথে আমরা বলতে পারি না যে নববর্ষ একটি সার্বজনীন উৎসব, এবং এইটার সাথে এই দুইটা লাইনের কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি, তাই না? এখন বলো যে এই গল্পটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ওয়ান শট প্রোগ্রাম মানে কিন্তু আমরা মনে করি আমরা করে থাকতাম এতদিন শুধু এমসিকিউ সলভ করা। তো আমার কাছে যে অধ্যায়গুলো একটু কঠিন মনে হয়েছে, যে এগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার, সেগুলো কিন্তু আমি অধ্যায়টা পড়িয়ে বা একটু সামারি করে তারপর আমি এমসিকিউ সলভ করেছি। এবং যেই কবিতাগুলো, যে অধ্যায়গুলো আমার কাছে একটু সহজ মনে হবে, সেখানে কিন্তু আমি ডাইরেক্ট এমসিকিউ সলভ করে দিব তোমাদেরকে, ঠিক আছে? আশা করছি তোমরা সব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো, এবং এইভাবে এমসিকিউগুলো যদি তোমরা সলভ করতে থাকো 100-এ 100 পরীক্ষায় তোমরা কমন পাবা। তাহলে নতুন আরেকটা ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।